হেই জেনপাস ইউজি 2025 অ্যাসপিরেন্ট, আমি জানি তোমরা প্রত্যেককে একটা ফ্রাস্ট্রেশনের মধ্যে রয়েছো। তোমাদের প্রত্যেকের মনে একটা প্রচন্ড রকম টেনশন রয়েছে যে তোমাদের এক্সামিনেশন কবে হবে, এক্সামের ফর্ম ফিল আপ কবে হবে, এরকম আরো বহু কিছু জিনিস তোমাদের মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। এবং যেটা আমি তোমাদের বহু আগে থেকে তোমাদেরকে বলেও এসেছি, একদম শান্ত থাকতে, কোনো রকম প্যানিক না করতে, টেনশন না করতে, নিজেদের পড়াশোনার উপরে ফোকাস করতে। বাট স্টিল তোমরা অনেকে চিন্তিত হয়ে রয়েছো এবং তার পাশাপাশি বেশ কিছু কোয়ারিজ বা বেশ কিছু ডাউট তোমাদের মনের মধ্যে এখন মানে দানা বাঁধছে। তো সেগুলো সমস্ত কিছু নিয়ে আমি আজকের এই ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করবো। বেসিক্যালি আজকের ভিডিওটা আমাদের ফোকাস থাকবে বিএসসি নার্সিং এর বিষয় নিয়ে, সাথে প্যারামেডিক্যালরাও মোটামুটি একটা ধরতে পারো, বাট মেইনলি বিএসসি নার্সিং। তবে হ্যাঁ, ওভারঅল জেনপাসেরও একটা আইডিয়া আমি তোমাদের সাথে শেয়ার করব। এবং তার পাশাপাশি এইখানে যে কয়েকটা কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, যেমন এক্সাম কবে হবে, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হতে পারে, পরীক্ষা কবে হবে, বা বিএসসি নার্সিং এ ডাইরেক্ট অ্যাডমিশন কিংবা প্যারামেডিক্যালে ডাইরেক্ট অ্যাডমিশন হতে পারবো কিনা, এক্সাম দেরিতে হওয়ার কারণে পরে সিটের রিগার্ডিং কোনো প্রবলেম আসবে কিনা, আর কলেজ কবে থেকে যাবে, আর ক্লাসই বা কবে থেকে শুরু হবে। তো এই সমস্ত কিছুর উত্তর আমি তোমাদেরকে দেবো আজকের এই ভিডিওতে। কাজে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখবে। ভিডিওটা তো প্রত্যেকের সাথে অবশ্যই শেয়ার করবে, যাতে তুমিও এই তথ্যগুলো জানতে পারো, তার পাশাপাশি তোমার বন্ধু বান্ধবরাও যেন এই ইনফরমেশন গুলো পেয়ে যায়। আর চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এখন যাবতীয় আপডেট পেয়ে যাবে পরবর্তীতে জেনপাস রিগার্ডিং সমস্ত কিছু, একদম অ্যাডমিশন পর্যন্ত তোমাদের যা কিছু আছে, প্রসেস, প্রসিডিওর, কাউন্সেলিং, সব কিছুর একদম নিখুঁতভাবে সমস্ত কিছু তথ্য পেয়ে যাবে। সাথে অনেকটা পরিমাণে হেল্প পেয়ে যাবে। চাইলে 2024-এর প্লেলিস্ট চেক করতে পারো জেনপাসে, তাহলেই বুঝে যাবে। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তার পাশাপাশি যে সমস্ত ছাত্রছাত্রীরা এখনো পর্যন্ত আমাদের জেনপাসের হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে তোমরা জয়েন হওনি, অবশ্যই জয়েন হয়ে থাকবে, কারণ ওখানেতেও তোমাদের বিভিন্ন কিছুর আপডেট দিয়ে দেওয়া হবে পরবর্তীতে। সাথে তোমরা নিজেরাও ডিসকাশনে পার্টিসিপেট করতে পারবে। তো আর বেশি কথা বাড়াবো না, আমরা এখন সরাসরি চলে যাবো। এই যে প্রশ্নগুলো তোমাদেরকে দেখিয়েছি, এগুলোর এক এক করে উত্তরেতে। ফার্স্ট যে কোয়ারিজটা ছিল সেটা হচ্ছে, তোমাদের যে জেনপাস ইউজির এক্সামিনেশন, এটা আদৌ হবে তো? তো দেখো, প্রথম দিন থেকে আমি তোমাদেরকে বলে এসেছি, ইভেন তোমাদের সাথে যারা আছে বা তোমাদের অ্যাকচুয়ালি হেল্প করছে, সাপোর্ট করছে, তোমাদের প্রপার গাইড করছে, তারা কিন্তু তোমাদের প্রথম থেকেই বলে এসেছে যে জেনপাসের এক্সামিনেশন হবেই। কোনো রকম কোনো এইচএস এর মার্কস বা হ্যান ত্যান ভাবে কোনোভাবে ভর্তি হবে না কোনো কিছু কোর্সে, মানে নার্সিং বা প্যারামেডিক্যালে, বিশেষ করে নার্সিং এ। তো তোমাদের এক্সামিনেশন তোমাদের হবে। হ্যাঁ, যারা তোমাদের খারাপ চায়, যারা মানে নিজেদের স্বার্থটা বেশি বোঝে, কারণ এই এই সময়তে আমি জেনপাস নিয়ে একটা ভিডিও বানিয়ে নেবো, তাতে যা খুশি বলবো, অনেক মানুষজন দেখবে, কমেন্ট করবে, আমি ডিলিট করে দেবো কমেন্টগুলো, কিংবা থাকবে, আমি রেসপন্স করবো না। আমার তো কাজ হয়ে যাচ্ছে, আমার ভিউ দরকার, আমার সাবস্ক্রাইবার দরকার, বাস। তো এই যে সমস্ত মানুষজনদের মেন্টালিটি, এরা কিন্তু আলটিমেটলি তোমাদের ভালো চায় না। তো যে কারণে আমি তোমাদেরকে সাজেস্ট করবো, ওই সমস্ত পার্সনগুলোর থেকে একটু দূরে থাকবে নিজেদেরকে, এবং ভবিষ্যতে চেষ্টা করবে ওই সমস্ত মানুষজনদের থেকে কোনো রকম কোনো গাইডেন্স না নেওয়ার, কারণ তারা কখন তোমাদেরকে ডুবিয়ে দেবে নিজেদের স্বার্থের জন্য, তোমরা নিজেরাও টের পাবে না। তো চেষ্টা করবে সেই সমস্ত মানুষজন, সেই সমস্ত ইউটিউবার, সেই সমস্ত মানুষজনগুলোর থেকে একটু দূরে থাকতে, ঠিক আছে? নিজেদের এক্সাম তোমাদের হবে, এক্সাম ছাড়া কোনোভাবে সম্ভব নয়। কেন সম্ভব নয় আমি ভিডিওতে আরো যখন যাবো, বিশেষ করে ডাইরেক্ট অ্যাডমিশনের পার্টটা, সেখানে আরো ভালোভাবে বুঝতে পারবে। তো নেক্সট এবার থিং, তাহলে আমাদের ফর্ম ফিল আপ কবে হবে? দেখো, তোমরা প্রত্যেকেই জানো আমাদের ফর্ম ফিল আপ ডিলে হয়ে আছে একটাই মাত্র কারণ, সেটা হচ্ছে ওবিসি যে কেস চলছে সেটার জন্য, যেটা অলরেডি আমাদের গত বছর থেকে চলে আসছে ওবিসি কেসটা। তো দেখো, আমাদের হাইকোর্ট থেকে অলরেডি একটা আমাদের জাজমেন্ট দেওয়া হয়েছে যে সমস্ত কিছু প্রক্রিয়া যেন কন্টিনিউ করা হয় ওবিসিদের 66টা সাবকাস্ট এবং 7% রিজার্ভেশন নিয়ে। কিন্তু আমাদের ডাব্লিউবিজেই বোর্ড এই জিনিসটাকে এখনো পর্যন্ত মেনে নেয়নি, বা দেখছে যে দেখা যাক আরো কোনো জাজমেন্ট আসে কিনা, কারণ আগামী 14, 15 বা 16 এরকম নাগাদ করে সুপ্রিম কোর্টে, এবং তার কি কয়েকদিন, 1-2 দিন পরে আমাদের হাইকোর্টেও এই মামলার শুনানি আছে। তো দেখতে চাইছে যে দেখা যাক কি হয় না হয় সেই দিনগুলোতে। পরেও যদি দেখা যায় যে এখনো স্টিল ডেটের পর ডেট হয়েই আসছে, তখন হয়তো ওই জিনিসটাকে বোর্ড হয়তো মেনে নিতে পারে। দেখা যাক, যখন যা আপডেট আসবে তোমাদের সাথে শেয়ার করবো, হোয়াটসঅ্যাপ গ্রুপেতেও শেয়ার করে দেবো এবং ভিডিও থ্রু শেয়ার করে দেবো, যে কারণে সমস্ত কিছুর আপডেট যাতে মিস না করো জেনপাস রিগার্ডিং বিশেষ করে, তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি। তো দেখা যাক পরে কি আপডেট আসে না আসে। তো আশা করছি এবছর, আশা করছি এই মাসটার মধ্যে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো সেটার পরিপ্রেক্ষিতে তোমাদের ফর্ম ফিল আপ হয়তো বা জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে শুরু হতে পারে, যেটা মোটামুটি আগস্টের মিডিল পর্যন্ত হয়তো বা চলতে পারে। এবার যদি বলো এক্সাম তাহলে কবে হবে, দেখো এক্সামিনেশন মোটামুটি আমার যেটা মনে হয় আগস্টের লাস্ট যে সানডে রয়েছে সেটা, অথবা সেপ্টেম্বরের ফার্স্ট যে সানডে সেটা, এই দুটোর মধ্যে কোনো একটা ডেটে তোমাদের এক্সামিনেশন হওয়ার সম্ভাবনা আছে। এবার দেখা যাক পরে যা আপডেট আসবে সেই অনুযায়ী তো হবে। তবে তোমরা মোটামুটি এই ভাবে নিজেকে তৈরিটা করো যে ওই নাগাদ করে পরীক্ষা হলেও হতে পারে। ঠিক আছে, পরীক্ষা হবেই, বাট ওই সময় করে হতে পারে।
তো এটা মোটামুটি ধরে রেখো তোমরা, ঠিক আছে। নেক্সট এবার মোস্ট ইম্পর্টেন্ট এবং ভাইটাল যে জিনিসটা সেটাকে নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ডাইরেক্ট অ্যাডমিশন। যে দাদা আমরা নার্সিংয়ে বা প্যারামেডিক্যালে কি আমরা ডাইরেক্ট অ্যাডমিশন নিতে পারবো, তো সেটা নিয়েই জানাবো। তবে এখন যে জিনিসগুলো বলবো এটা মেনলি বিএসসি নার্সিংদের জন্য। প্যারামেডিক্যালদের ডাইরেক্ট অ্যাডমিশনে খুব একটা প্রবলেম নেই, আমি বলছি তবুও, বাট এখন যেটা বলবো এটা মেনলি বিএসসি নার্সিংদের জন্য। তো যারা বিএসসি নার্সিং করতে চাইছো, সেটা গভর্নমেন্ট থেকে হোক বা প্রাইভেট থেকে হোক, তোমরা অবশ্যই খুব মন দিয়ে কিন্তু বিষয়টা বুঝবে এবং জিনিসটা জানো। কারণ এই যে জিনিসটা তোমাদেরকে বলবো এটা ন্যাচারালি এই সময়েতে, মানে তোমাদের এক্সামের আগে বা এই সময়গুলোতে তোমাদেরকে কেউ জানায় না, বলতে গেলে জানাই না। হ্যাঁ, এক্সামের পরে যখন তোমাদের রেজাল্ট আসবে তখন তোমাদেরকে বিষয়টা জানায়, আগে থেকে অবগত কেউ করে না। তো তোমাদের বলছি কারণ আলটিমেটলি তোমাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো। তাই ভবিষ্যতে তোমাদের জেনপাস রিগার্ডিং যা কিছু ইস্যু, যা কিছু কোয়ারিজ আসবে, সব কিছুর জন্য আমরা সবসময় ছিলাম, আছি এবং থাকবো। অবশ্যই আমাদের সাথে যুক্ত হয়ে থাকবে। যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। দেখো, আমাদের নার্সিং এর জন্য, বিএসসি নার্সিং এর জন্য তোমরা আশা করি প্রত্যেককে জানো যে আইএনসি, যেটা আমাদের ইন্ডিয়ান যে নার্সিং কাউন্সিল, আইএনসি, এই আইএনসি কিন্তু অল ওভার ইন্ডিয়া যত নার্সিং কোর্স আছে, সেটা বিএসসি হোক বা আমাদের এমএসসি হোক, সেই সমস্ত নার্সিং এর কিন্তু কন্ট্রোল করে এই আইএনসি, ঠিক আছে। তো একটা বিএসসি নার্সিং কলেজের আইএনসি অ্যাপ্রুভাল এবং তার পাশাপাশি আমাদের স্টেটের যে নার্সিং কাউন্সিল আছে অর্থাৎ ডাব্লিউবিএনসি, এই দুটোর অ্যাফিলিয়েশন থাকাটা হচ্ছে খুব জরুরি। যে সমস্ত কলেজগুলোয় আইএনসি বা ডাব্লিউবিএনসি, মানে বা নয়, দুটোই লাগবে, আমাদের দুটোই অ্যাফিলিয়েশন লাগবে। কোনো একটা অ্যাফিলিয়েশন না থাকলে সেই কলেজে অ্যাডমিশন নিলে তোমার হয়তো বা কোনো কিছু কাজের কাজ হবে না, কারণ তুমি যে সার্টিফিকেটটা পাবে সেই সার্টিফিকেটটার কোনো ভ্যালু থাকবে না বা ডিগ্রিটার কোনো ভ্যালু থাকবে না যদি না এই দুটোর অ্যাফিলিয়েশন থাকে। তাই এই সমস্ত অ্যাফিলিয়েশনগুলো তোমাদেরকে চেক করতে হবে ডিটেলসে, যে আছে কি নেই অ্যাফিলিয়েশনটা, ঠিক আছে। বা ওয়েবসাইটে হয়তো কলেজের ওয়েবসাইটে মেনশন করেছে যে হ্যাঁ আছে, সেটা তোমাদেরকে এদের ওয়েবসাইটে গিয়ে দেখতে হবে যে হ্যাঁ এদের আন্ডারে আছে কিনা। কারণ এই কাউন্সিলগুলোর ওয়েবসাইটে কিন্তু তাদের লিস্ট প্রকাশ করে রাখা থাকে যে কারা কারা অ্যাফিলিয়েশন পেয়েছে, কারা কারা পায়নি, ঠিক আছে। তো এই দুটোর অ্যাফিলিয়েশন খুব জরুরি। এবার এই নার্সিং কাউন্সিল থেকে কিন্তু একটা আমাদের মার্কসের কাট অফ নির্ধারণ করে দেওয়া হয়েছে প্রত্যেকটা স্টেটের জন্য, যে প্রত্যেকটা স্টেট তো নিজেদের মতো করে একটা এক্সাম নেয় যে বিএসসি নার্সিং এ অ্যাডমিশনের জন্য, এবং সেই মতো আমাদের ডাব্লিউবিজিই বোর্ডের আন্ডারে আমাদের জেন পাস এক্সামটা হয়। এবার এই যে এক্সামিনেশন, এটার মধ্যে একটা কাট অফ মার্কস নির্ধারণ করা আছে, যে এই মার্কসটার কম যদি কেউ পায় সে নার্সিং এর জন্য এলিজিবল হবে না। এবার তাহলে সেই মার্কসটা কি, দেখো আমি একটা এখানে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে নোটিশটা যেটা আইএনসি থেকে দিয়েছিল, সম্ভবত এটা আমার এক্স্যাক্টলি ইয়ারটা মনে পড়ছে না, ওই মোস্ট প্রবাবলি 21-22 এরকম সালে এই নোটিশটা দিয়েছিল এবং তখন এই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করা হয়েছিল। তো এখানে স্পষ্ট দেখো, দেখতে পাচ্ছ, যদি না বোঝা যাচ্ছে দরকার নেই, আমি এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আইএনসি থেকে বলা আছে আমাদের জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 50% মার্কস অবশ্যই পেতে হবে, জেনারেল পিডাব্লিউডিদের জন্য 45%, এবং এসসি এসটি বা ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 40%। এই মার্কস পেতেই হবে। এই মার্কসের কম যদি কেউ পাও তাহলে কিন্তু তুমি বিএসসি নার্সিং এর জন্য এলিজিবল হবে না, সেটা গভর্নমেন্ট থেকে হোক বা প্রাইভেট থেকে হোক, তুমি এলিজিবল হবে না, মানে তুমি কোনো সার্টিফিকেট পাবে না, ঠিক আছে। এবার তাহলে এগুলো মানে কি, দেখো আমি গত বছরের এগুলো কিন্তু 50% না, যে যত নাম্বারের পরীক্ষা তার হাফ পেতে হবে, পার্সেন্টাইল। তো পার্সেন্টাইলটা অনেক কিছু মানে ফ্যাক্টরের উপর ক্যালকুলেট হয়, তো ওই ক্যালকুলেশনে আমি যাচ্ছি না, কমপ্লেক্স ক্যালকুলেশনে যাচ্ছি না, তোমাদেরকে ওই বিষয়টা নিয়ে ঘাটাঘাটি করতেও বলবো না। আমি আগের বছরের ডাটাটা তোমাদের দেখাচ্ছি। এটা দেখো আগের বছরের একটা র্যাঙ্ক কার্ডে এখানে দেখো স্পষ্ট বলে দেওয়া আছে আগের বছরকার ডিটেলস অনুযায়ী 50% মানে কত মার্কস, 45% মানে কত মার্কস, আর 40% মানে কত মার্কস। দেখো 50 মানে অ্যারাউন্ড 30 মতন রয়েছে, 30 পয়েন্ট সামথিং, 45 মানে 29 পয়েন্ট সামথিং আছে, আর 40 মানে হচ্ছে 28 পয়েন্ট সামথিং আছে। তো যেসব ক্যান্ডিডেট গুলো এই বেশি পেয়েছে তারাই এলিজিবল হয়েছে নার্সিং এর কাউন্সেলিংটাতে পার্টিসিপেট করার জন্য, আদারওয়াইজ এলিজিবল হয়নি। ফর এক্সাম্পল, একটা জেনারেল ক্যান্ডিডেট ক্যাটাগরির ক্যান্ডিডেট, সে যদি 29 বা 28 বা তারও কম যদি নাম্বার পেয়ে ছিল আগের বছর, সে কিন্তু নার্সিং এর কাউন্সেলিং এ বসতে পায়নি। তার কারণ আমাদের জেনারেলদের জন্য 30+ মার্কস প্রয়োজন ছিল, কারণ ওই যে 50%, এটাই। তো এবার প্রত্যেক বছর যে এটা এরকমই থাকবে এমনটা নয়, এটা ভ্যারি করতে থাকে। এটা হয়তো 25ও হতে পারে 50%, আবার কোনো বছর 35 মার্কসও 50% হতে পারে, আবার কোনো বছর 40 মার্কসও 50% হতে পারে। তো এটা ডিপেন্ড করে নাম্বার অফ ক্যান্ডিডেট, তারপর আরো অনেক কিছু বিষয়ের উপর, যাচ্ছি না ওগুলোতে। তবে তোমাদের সেফ জোনের জন্য, মানে এই কাট অফ মার্কসটা সেফের জন্য আমি তোমাদেরকে বলবো আগের বছর যা ছিল তার থেকে +2 করে ধরে রাখবে। মানে জেনারেলদের জন্য ধরে রাখবে 32 মার্কস, আর তোমাদের জেনারেল পিডাব্লিউডিদের জন্য 31 মার্কস, ঠিক আছে। এটা হচ্ছে 32, এটা হচ্ছে 31,
আর SC ST-দের হচ্ছে 30। ঠিক আছে, এই মার্কসটা তোমরা ধরে রাখবে কাট অফ মার্কস পার করার জন্য। আর গভর্নমেন্ট কলেজ পাওয়ার জন্য কত কি সেম মার্কস, সেটার জন্য অলরেডি ভিডিও বানানো আছে, আমি ডেসক্রিপশন বক্সে আই বাটনে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে গিয়ে তোমরা দেখে নেবে। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা বিষয় যেটা তোমাদেরকে আগে থেকে কেউ জানায় না বা বলেও না, এবং ইম্পর্টেন্ট যেটা কিন্তু। ঠিক আছে, তো যাই হোক, এবার আসি প্রসঙ্গে, যেটা হচ্ছে ডাইরেক্ট অ্যাডমিশন পসিবল কিনা। তো বুঝতেই পারছো ডাইরেক্ট অ্যাডমিশন পসিবল নয়। ইভেন যদি কোনো কলেজ ডাইরেক্ট অ্যাডমিশন তোমাদের নিতে চায়, বলে যে হ্যাঁ হয়ে যাবে, তোমার জেন পাস দেওয়া লাগবে না, আমার যা যেমনই নাম্বার আসুক কোনো প্রবলেম নেই, আমি বলবো একদম ভর্তি হতে যাবে না। কারণ গত বছর এরকম অনেকজনের সাথে হয়েছে, যারা এইভাবে ভর্তি হয়েছিল কিন্তু পরে তাদেরকে কলেজ থেকে বের করে দিয়েছে। ঠিক আছে, মানে বের করে দিয়েছে কারণ রুলস নয়, তো তারা তো কাট অফ মার্কস পার করতে পারেনি, এবং IMC থেকে বলা হয়েছে এবং সেই মতন বের করে দেওয়া হয়েছে। তো শুধু শুধু ওই পয়সাগুলোই তোমাদের নষ্ট হবে, সো ওই সকল করতে যাবে না। হ্যাঁ, তোমাদের সিট বুকিং হয়তো চলতে পারে, কলেজগুলোতে সিট বুকিং বলতে পারে। দেখবে নার্সিং নিয়ে তুমি যে কলেজেই কথা বলতে চাও, তারা কিন্তু বলবে যে জেন পাস দিতে হবেই, এবং কাট অফ মার্কসটাও পার করতে হবে, যদি না হয় তোমার কিন্তু সিট দেওয়া যাবে না তোমাকে। তো অবশ্যই তোমরা যারা ডাইরেক্ট অ্যাডমিশন নেবে ভাবছো, আমি বলবো কোনো প্রয়োজন নেই, কাউন্সেলিং হবে, পরীক্ষা দেবে, পরীক্ষা ভালো করে দাও, কাউন্সেলিং এ পার্টিসিপেট করবে, আরামসে কলেজ পেয়ে যাবে, নো প্রবলেম। ঠিক আছে, এবার তোমরাই বলো আমাকে, যেখানে এক্সাম দেওয়ার পরও এই এত কমপ্লেক্স জিনিস থাকছে আমাদের, কাট অফ মার্কস হ্যান ত্যান পার করা, সেইখানে ওই এইচএস এর মার্কস অনুযায়ী ভর্তি নেওয়াটা কি সম্ভব? মানে কমন সেন্স লাগিয়ে বলো, সম্ভব? ডেফিনেটলি নয়। তো যে কারণে জেন পাস এক্সামিনেশন তোমাদের হবে, এটার আরো একটা প্রুফ, ঠিক আছে বলতে গেলে। তো যাই হোক, এটা গেল একটা জিনিস। আর প্যারামেডিক্যালদের জন্য বলবো প্যারামেডিক্যালদের এরকম কোনো ব্যাপার স্যাপার নেই। প্যারামেডিক্যালরা তোমরা চাইলে ডাইরেক্ট অ্যাডমিশন নিতে পারো। হয়তো কোনো কোনো কলেজ বলতে পারে যে হ্যাঁ নিয়ে নিচ্ছি, কিন্তু তোমাদের জেন পাসটা দিতেই হবে, তাতে যেমন মার্কস পাও, ঠিক আছে, প্রবলেম নেই, কেউ 2-3 পেলেও কোনো প্রবলেম নেই, কারণ প্যারামেডিক্যালে এরকম কোনো ব্যাপার স্যাপার নেই। ঠিক আছে, তো প্যারামেডিক্যালরা চাইলে নিতে পারো, কিন্তু BSc নার্সিংদের আমি বলবো একদম ভুলেও ডাইরেক্ট অ্যাডমিশনের কথা ভাববে না বা নিতেও যাবে না। হ্যাঁ, তুমি সিট বুকিং করতে পারো নিজের সিকিউরিটির জন্য, যদিও সেটাকেও আমি প্রেফার করব না, কারণ কাউন্সেলিং থেকে তুমি হিউজ অপরচুনিটি পেয়ে যাবে। বরং ওই সকল দিক দিয়ে সিকিউরিটি না দেখতে গিয়ে নিজে পড়াশোনাটা ঠিক করো, যাতে ওর থেকে আরো বেটার কলেজ পেতে পারো, গভর্নমেন্ট পেতে পারো। ঠিক আছে, তো যাই হোক, ওটা গেল প্রসঙ্গ। এবার যদি প্রসঙ্গ আসি যে ওই যে সিট থাকবে কিনা বা এই ব্যাপার কিনা, তো অবভিয়াসলি ডেফিনেটলি পাবে, সিট থাকবে তোমাদের কাউন্সেলিং এর জন্য, কারণ ওই যে সিটগুলো আছে সেগুলোতে এমনি এমনি তো আর ফিল আপ হয়ে যাবে না, আর এমনি এমনি ফিল আপ করতেও পারবে না আমাদের কলেজ কর্তৃপক্ষ, তো যে কারণে অবশ্যই থাকবে, নার্সিং এর ক্ষেত্রে থাকবে। এবার বলতে পারো প্যারামেডিক্যালে যেহেতু বলছো ডাইরেক্ট অ্যাডমিশন হতে পারে, তাহলে ওদের কি থাকবে? হ্যাঁ, ওগুলোরও থাকবে, কারণ এইভাবে সিটগুলো চলে যায় না। সিট প্রত্যেকটা কলেজের একটা নির্দিষ্ট পরিমাণ সিট আমাদের WBJE বোর্ডকে, মানে জেনপাসকে দেওয়া থাকে, তো সেই কলেজে সেই সিটগুলো জেনপাসের কাউন্সেলিং এর জন্য থাকবেই, তাতে যতজন খুশি অ্যাডমিশন হোক না কেন সেগুলো থাকবেই। তো কাউন্সেলিং এ অবশ্যই পার্টিসিপেট করবে, যেমনই নাম্বার আসুক তোমরা কিন্তু একটা কলেজ পেয়ে যাবে, এবং যত ভালোর দিকে মার্কস হবে ভালোর দিকে কলেজ পাবে। শুধু চয়েস ফিলিংটা ঠিকঠাক করে করতে হবে, ওগুলো পরের বিষয়, ওই কমপ্লেক্স বিষয়গুলোতে এখন যাচ্ছি না, মেনলি এটুকু জেনে রাখো। আর অ্যাট লাস্ট যে বিষয়টা তোমাদের রয়েছে, যে ক্লাস কি কবে থেকে কি শুরু হতে পারে, কলেজ কখন যাব, দেখো তোমাদের এখনো তো কোনো কিছুই তো হয়নি। আমি যেটা এক্সপেক্ট করছি, তোমাদের কাউন্সেলিংটা কিন্তু পুজোর টাইমে চলবে। এবার অনেকে বলতে পারে যে পুজোর সময় কি হয়, হ্যাঁ হয়, আগের বছর পুজোর টাইমে কাউন্সেলিং হয়েছে, পুজোর মাঝে মাঝে কাউন্সেলিং হয়েছে, তো এবছরও হয়তো বা এরকম চলতে পারে। তবে ধরে রেখো, তোমাদের যাবতীয় একাডেমিক্স যা যে কাজকর্ম, ক্লাস থেকে শুরু হওয়া থেকে শুরু করে সমস্ত কিছু সবকিছু তোমাদের পুজোর পরেই শুরু হবে, মানে মোটামুটি নভেম্বর মাস থেকে ধরে রেখো অক্টোবরের শেষ বা নভেম্বর এরকম নাগাদ করে তোমাদের কিন্তু কলেজ খুলে যাবে, এবং তোমরা ক্লাস করতে যেতে পারবে, কলেজ যেতে পারবে, আশা করা যাচ্ছে। এবার দেখা যাক ফিউচারে কোনো আপডেট যখনই আসবে জেনপাস রিগার্ডিং, আমি তো আছি ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো অবশ্যই যুক্ত হয়ে থাকবে চ্যানেলটাতে। আর আজকের এই যে ভিডিওতে যা কিছু ইনফরমেশন আপডেটস গুলো দিলাম, আপডেটগুলো যদি তোমার কাজে এসে থাকে, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করে দেবে, সবার সাথে শেয়ার করে দেবে, যাতে প্রত্যেককে ইনফরমেশন গুলো জানতে পারে। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আর কোনো ডাউট কোয়ারিজ থেকে থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবে। তাছাড়া আমার সাথে পার্সোনালিও যোগাযোগ করতে পারো, আমার যাবতীয় কন্ট্যাক্ট ডিটেলস ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো চলো আসি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।